আপনারা তো বাড়িতে অনেক রকম পদ্ধতিতে ভেজিটেবিল চপ বানিয়েছেন, কিন্তু একবার এই প্রফেশনাল পদ্ধতিতে বাড়িতে ভেজিটেবিল চপটা বানিয়ে দেখুন। দেখবেন ভেজে রাখার পরেও কিন্তু ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও এটা নরম হয়ে যাবে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্রফেশনালভাবে রেস্টুরেন্টের মতো বা কোনো অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে এই ভেজিটেবিল চপটা বানাতে হয় সম্পূর্ণই দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে বাড়িতে যখন আপনারা ভেজিটেবিল চপটা বানান, সেই চপটা কিন্তু দোকানের মতো বা কোনো অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতো সেই কোয়ালিটিটা বা সেই টেস্টটা আসে না। কেন আসে না? কারণ দেখুন, এখানে এই ভেজিটেবিল চপটা বানানোর একটা কারিগরি প্রসেস আছে। আমরা সাধারণত যেভাবে দোকানে বা কোনো অনুষ্ঠান বাড়িতে বানাই সেই পদ্ধতিটাই আজকে দেখাবো। এই ভেজিটেবিল চপটা বানানোর জন্য আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করব। আমরা দোকানেতে যেভাবে ভাজা মশলাটা তৈরি করি সেই পদ্ধতিটাই দেখিয়ে দেবো। 1 চা চামচের মতো ধনে, 1 চা চামচের মতো জিরে, 10 থেকে 12টার মতো গোলমরিচ, 4টে ছোটো এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ, দারচিনি স্টিক, অল্প একটু টুকরো করা জায়ফল। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামভাবে রেখে এটাকে কিন্তু খুব ভালো করে একবার ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার দরকার নেই। মিডিয়ামভাবে যখন দেখবেন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে, তখনই বুঝতে পারবেন যে এগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এগুলো ভাজা হয়ে গেলে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু এটা কালারও চেঞ্জ হয়ে গেছে। আর এরকম হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে দেব। হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। ভাজা মশলাটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে বিট, গাজর আর আলুর প্রসেসটা দেখিয়ে দিই। আমি এখানে গাজর নিয়েছি, বিট নিয়েছি, আর এখানে দেখুন আলুটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি কাজের সুবিধার্থে। এবার আমি বিটটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই বিট আর গাজরটাকে শুধুমাত্র ছুরি করে কুচিয়ে বা বটি করে কুচিয়েও নিতে পারেন, অথবা আমি যেরকমভাবে করছি সেটাও করতে পারেন। এবারে দেখুন এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আগে মশলাটা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে বাদামগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তেলটা মিডিয়াম গরমে আমি বাদামগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনারা বাদামটাকে একটু ভেজে নেবেন। বাদামটা ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলোকে একটু ভেঙে নেবেন, তাহলেই হবে। আমি একটু ঠান্ডা হলে এগুলোকে রেডি করে নেব। আর একটু তেল আমি এখানে দিয়ে দিলাম, প্রয়োজন মতো দেবেন। আচ্ছা, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প করে 1 চা চামচের মতো 5 ফোড়ন। এটাকে জাস্ট একটু এইভাবে ভেজে নেব। আচ্ছা, এগুলো আমি ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো দেওয়ার পর এটাকে আমি ভালো করে কুক করে নিচ্ছি। সাধারণত 1 থেকে 1.5 মিনিটের মতো এই বিট আর গাজরটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন। তো এক্ষেত্রে আপনারা প্রথমে বিটটা দিয়ে কষিয়ে নিতে পারেন, তারপরে গাজরটাও দিতে পারেন। তো কাজের সুবিধার্থে আমি একসাথে দিয়ে দিলাম। দেখুন এখানে আমি একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট 1 চা চামচের মতো। তো অল্প করে আমি ঝালটা দিলাম। এখন আমি এইভাবে একটু নেড়ে নিলাম, তারপরে এর সাথে মিশিয়ে নেব। এবার এখানে স্বাদ মতো লবণটা দিতে ভুলবেন না। এবারে এখানে একটু হলুদ দিতে পারেন, আগেও দেওয়া যাবে বা এখন দিলেও কোনো সমস্যা নেই, তবে অল্প দিতে হবে। হলুদটা কিন্তু বেশি দিলে আবার গন্ধ ছাড়বে। এখানে একটু ঝাল লঙ্কা দিতে পারেন, তবে এটা সম্পূর্ণ অপশনাল। ভালো করে নেড়ে নিচ্ছি। আর আবারও বলছি, হলুদটা আপনারা যখন ফোড়নের সাথে তেলের সাথে দিতে পারেন, অথবা এভাবে দিলেও হবে, তবে এটাকে কুক করে নিলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট একটু কুক করে নিলে দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আলুটা দেখুন আমি মেশ করে নিয়েছি। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে এখানে আলু আর গাজর বিটের যে একটা হিসাব থাকে, সেই হিসাবটা কত, সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটা দেখুন আমার একদম রেডি। 7 থেকে 10 মিনিট আমি এটাকে এইভাবেই রেখেছিলাম। এবারে দেখুন এটা কিন্তু খুব সুন্দর কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 5 থেকে 10 মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে রাখলেই দেখবেন খুব সুন্দর একটা কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে।
আর এখানে এটাকে করার দরকার নেই। আচ্ছা, এবারে দেখুন এখানে আমি চিনিকে গুঁড়ো করে দিচ্ছি 1 চা চামচের মতো। আপনারা যদি গোটা চিনি দান দিতে পারেন, তবে চিনিকে গুঁড়ো করে দিলে কী হবে, এটা খুব তাড়াতাড়ি কিন্তু এর সাথে মিশে যাবে, এর জন্য আমি দিলাম। এবার মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। এবারে দেখুন এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এটাকে খুব সুন্দর আমি এটাকে মিশিয়ে নিলাম। এটাকে একটু টাইম নিয়ে মেশাবেন যেন আলুটা একদম সম্পূর্ণ মিশে যায়। ধনে পাতাটা দিয়ে দিলাম, কুচনো ধনে পাতা। এখানে আমি বাদামটা দিয়ে দিলাম, বাদামটা আপনারা পরেও দিতে পারেন, তো এখানে দিয়ে দিলাম। আমি যে গরম মশলাটা রেডি করেছি এটাই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা সাধারণত খুব বেশি মিহি নয়, কিন্তু হালকা কিন্তু দানা দানা আছে। গরম মশলাটা দেওয়ার পর এটাকে হালকা করে একটু নেড়ে নেবেন। এবার আপনারা বুঝবেন কি করে যে পাকটা একদম পারফেক্ট হয়েছে বা পাকটা পাকানো যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু তলা থেকে একদম ছেড়ে দিচ্ছে, আর তলা থেকে ছেড়ে দেওয়ার পর এটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। তার মানে কি এই পাকটা কিন্তু একদম পারফেক্ট রেডি, আর ঠান্ডা হয়ে গেলে এটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। আর নামানোর মুহূর্তে আমি অল্প করে একটু দিয়ে দিলাম, তাহলে কী হবে, টেস্টের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলা হয়নি, যেটা অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার। এখানে ভাগটা দেখুন, আলু, বিট আর গাজর এর একটা ভাগ আছে। যদি আপনারা সাধারণত 1 কেজি করে হিসাব করেন, সাধারণত যদি দেখেন যে 1 কেজি বিট 1 কেজি গাজর, এই হিসাবে যদি দেন, আলুটা যদি প্রফেশনাল করতে চান তাহলে কিন্তু 2 কেজি দিতে হবে। এবারে যদি আপনারা মনে করেন যে বিট আর গাজরের পরিমাণটা বেশি থাকবে বা আলুর পরিমাণটা কম থাকবে, সেক্ষেত্রে কী হবে, অনেক সময় এটা বাঁধতে বা পাকাতে একটু অসুবিধা হয়। সবসময় চেষ্টা করবেন যে বিট গাজরের পরিমাণের থেকে আলুর পরিমাণটা একটু বেশি, খুব বেশি নয়, একটু বেশি। সাধারণত দেখুন এখানে 250 গ্রামের মতো আমার এখানে গাজর আছে, 300 গ্রামের মতো বিট আছে, আর আলুটা দিয়েছি 400 থেকে 500 গ্রামের মতো। আচ্ছা, এবারে দেখুন এই মশলাটা রেডি করে নেওয়ার পর আমি এখানে কিছু ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিচ্ছি। 2 থেকে 4 চা চামচ দিলেই হবে। এই যে একটা ময়েশ্চার থাকে সেটা কিন্তু এর মধ্যে টেনে নেয়। সেটার মানে প্রশ্ন আসবে যে ব্রেড ক্রাম্বটা আমি এখন দিলাম কেন, আগেও তো দিতে পারতাম, তাতেও তো হয়ে যেত। কিন্তু দেখুন আগেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এখন দিলে কী হবে, একটা সুবিধা আছে, এই যে পাকটা হয়েছে ভেজিটেবিলের, এই পাকটায় কিন্তু অনেকটা জল থাকে বা রস একটু হালকা থাকে। আর পরে দিলে কি হয়, ব্রেড ক্রাম্বটা এই যে এক্সট্রা যে রসটা থাকে বা জলটা থাকে, এটা কিন্তু খুব সহজে একদম শুষে নেয়। যার জন্য আমি এটা লাস্টেই দিলাম। তো আপনারা চাইলে এটা কষার সময়ও দিয়ে দিতে পারেন। এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপের মতোই ময়দা। আমি কিন্তু একটু অ্যারারুট দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, মানে 1 কাপ ময়দার জন্য 2 চা চামচের মতো এখানে অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার। আচ্ছা, এই বেটারটায় আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 1/2 কাপ জল দিলাম, মোট 1 কাপ জল লাগলো। আরও 1/2 কাপের মতো আমি জলটা দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়, সেইভাবেই কিন্তু করে নিতে হবে। অনেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কেন দেখুন এটা যদি খুব বেশি আবার মোটা রয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, এই যে ভেজিটেবিলের চপের গায়ে প্রচুর পরিমাণে একটা বড় লেয়ার পড়ে যাবে, সেটা বাজে লাগবে। তো সেক্ষেত্রে যদি একটু মিডিয়াম পাতলা টাইপের করা হয়, তাহলে লেয়ারটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুব মুচমুচে হবে। তো এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে শুধুমাত্র কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটা হোক একটা, এটা দিয়েও কিন্তু আপনারা এই বেটারটা তৈরি করতে পারবেন। তবে এখানে আরেকটা বলে দিই, আপনারা যদি এগুলো নাও পছন্দ করেন, সেক্ষেত্রে ডিম দিয়েও কিন্তু আপনারা বেটার তৈরি করে কোট করে নিতে পারবেন, যেটাও করলেই হবে। তো সাধারণত আমি যেহেতু এখানে নিরামিষটা দেখাচ্ছি, সেজন্য এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট এগুলো দিতে হবে। আচ্ছা, এই পাত্রতে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। এটা সাধারণত দেখবেন রেস্টুরেন্ট বা কোনো চপের দোকান বা মিষ্টির দোকানে ভেজিটেবিল করার জন্য কিন্তু এই মোটা ধরনের ব্রেড ক্রাম্বটাই কিন্তু ব্যবহার করা হয়। তার জন্য দেখুন এখান থেকে অল্প অল্প করে নেব। সাধারণত এরকম শেপ করছি, আপনারা চাইলে এর থেকে ছোটো বা বড় করে নিতে পারবেন। তো দেখুন এইভাবে করে নেওয়ার পর এটাকে হাতে করে একটু পাকিয়ে নিতে হবে। এইভাবে পাকিয়ে নেওয়ার পর এটা এইভাবে একটু লম্বা করে নেবেন, এইভাবে কিন্তু করে নিতে হবে। এই কোট করার সময় আপনাদের অনেক অসুবিধা হয় বাড়িতে যখন এটা করেন। কোটটা সঠিকভাবে না হওয়ার জন্য
ভেজিটেবলগুলো কিন্তু তেলে ভাজার পর ভেঙে যায় বা ফেটে যায়, এই একটা সমস্যা হয়। আর যদি মনে হয় যে এটা একটু ফেটে যাচ্ছে, তাহলে একটু ভালো করে চেপে নেবেন, তাহলে এই সমস্যাটা আর হবে না। দেখতে পাচ্ছেন, জাস্ট এইভাবে একটু গড়িয়ে নিতে হবে। আমি এই ময়দার কোটে আমি দিয়ে দিচ্ছি বেটারে, এরকম একটা চামচে করে জাস্ট এইভাবে দিয়ে দেবেন, এইভাবে তুলবেন। তোলার পর দেখুন এখানে একটা সমস্যা আছে, এই যে চামচের মধ্যে। আচ্ছা, এবারে দেখুন ব্রেড ক্রাম্বটা উপর থেকে প্রথমে দেবেন, দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এটাকে এর সাথে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন প্রথম কোটটা করার পর কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মশলাটা, সেক্ষেত্রে কী করতে হবে, এটাকে ডবল কোট করতে হবে। দোকানে বা রেস্টুরেন্টে বা কোনো প্রফেশনাল ক্ষেত্রে দেখবেন এটাকে ডবল কোট করেই কিন্তু ব্যবহার করা হয়। ডবল কোট করার জন্য আবার ডাইরেক্ট নিয়ে এসে এই বেটারটার মধ্যে দিচ্ছি, দেওয়ার পর এইভাবে আমি মাখিয়ে দিলাম। এবারে এখানে মাখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এইবারে দেখুন আমি ভেজিটেবিল চপগুলো একদম সম্পূর্ণ রেডি করে নিয়েছি। মিনিমাম 20 থেকে 25 মিনিট আপনারা রেস্টে রাখবেন, একদম সম্পূর্ণ সেট হয়ে যাওয়ার পর আপনারা এটা ভাজবেন। নাহলে কী হবে, এটা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। আর একটা কথা, এটাকে যদি আপনারা স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। তেলের টেম্পারেচারটা কীরকম থাকবে সেটা একবার দেখে নিন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর তাপ আসছে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আচ্ছা, এইবারে দ্বিতীয়বার ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন, কারণ তেলটা খুবই গরম থাকে, ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব। আর এটা দেখবেন উল্টানোর সময় আপনারা খেয়াল করবেন, যখন দেখবেন গাটা হালকা টেনে যাবে তখনই এটাকে উল্টাবেন। আর এটাকে একটু টাইম দিতে হবে ভাজতে। না, এবার দেখুন এটা গরম গরম অবস্থায় একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা আর গরম গরম, খেতে কিন্তু অসাধারণ। দেখুন ভেতরটা কত সুন্দর, একদম দোকানের মতো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।